এবং 27শে সেপ্টেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে আমরা ডিসকাশন করব। ইচ অ্যান্ড এভরিডে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করছি। রেগুলারিটি মেনটেন করো তোমরা তোমাদের বেটার পারফরমেন্সের জন্য। আজকের যে সিরিজে কোয়েশ্চেন্সগুলো রয়েছে মেনলি আমাদের ইন্ডিয়ান ইকোনমি রিলেটেড বেশ কিছু প্রশ্ন আমরা ডিসকাশন করব। প্রত্যেকটি প্রশ্ন আমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি কোশ্চেনকে একটু মন দিয়ে দেখার চেষ্টা করবে এবং কোশ্চেনগুলোকে অ্যানালিসিস করার চেষ্টা করবে। আজকের প্রথম প্রশ্ন, অল ইন্ডিয়া ডেট অ্যান্ড ইনস্ট্রুমেন্ট সার্ভে কন্ডাক্টেড বাই হুইচ অর্গানাইজেশন which was released recently? অল ইন্ডিয়া ডেট অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভে কন্ডাক্ট করা হয়েছে কার দ্বারা? তুমি যদি নিউজ না জানো তাহলে তোমার হয়তো মনে হতে পারে কি ডেট রিলেটেড কনসেপ্ট রয়েছে, ইনভেস্টমেন্টের ব্যাপার রয়েছে, হয়তো ডিপার্টমেন্ট অফ ইকোনমিক সার্ভে এই ইস্যু নিয়ে কথা বলবে। বাট পরীক্ষাতে অনেক সময় আমরা যেই ভাবনা চিন্তাগুলো করে থাকি এগুলো কিন্তু সঠিক নয়। তাই অল ইন্ডিয়া ডেট অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভে কার দ্বারা কন্ডাক্ট হয়েছে তুমি যদি নিউজে না পড়ো তাহলে সেই সময় সেই প্রশ্নটিকে স্কিপ করাটা উচিত। আমাদের অনেকেরই মেন্টালিটি থাকে যাবতীয় যা কিছু সার্ভে করেছে সবই ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। বাট আমি যদি এক্ষেত্রে ওই ডেটাটাও না রাখি যে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন দ্যাট ইজ NSSO আর নেই তাহলেও ভুল হবে। তো মোটামুটি আমার বক্তব্য এটাই যে কোনো একটি প্রশ্ন যখন আমি দেখতে পারছি সেই প্রশ্নটিকে যদি আইডিয়া না থাকে তবে টাচ না করাই ভালো। এখানে আমাদের উত্তরটি আমি আগে বলে দিই তোমাদের, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস হবে আমাদের আনসার। এই কোশ্চেনের একটু ডিটেল নিয়ে আমরা কথা বলবো। সো ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস এটি কাজ করতো 2019 পর্যন্ত মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্সের আন্ডারে, কিন্তু 23শে মে 2019 ইন্ডিয়ান গভর্নমেন্ট মার্জারের একটি নোটিফিকেশন পাবলিশ করে, যার জন্য সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস NSSOর সাথে মার্জ হয়ে ফর্ম করে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস দ্যাট ইজ NSO। এবং গভর্নমেন্ট এই NSOকে এক্ষেত্রে এই মুহূর্তে এখানে NSOর হেড হিসেবে রেখেছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনকে। সো আমাদের এখানে NSOকে নিয়ে আমরা যদি কথা বলি, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস তারা আগে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্সের আন্ডারে ছিল। 2019-এর 23শে মের পরে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস এবং NSSO মার্জ হয়ে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এখানে ফর্ম করেছে এবং এই মুহূর্তে এই ডিপার্টমেন্টটি বা এই ডিপার্টমেন্ট বলাটা ভুল, এই যে বডিটি এটি মিনিস্ট্রি অফ স্ট্যাটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে অবস্থিত। এখানে এই যে অল ইন্ডিয়া ডেট, এখানে এই যে সার্ভিসটা নিয়ে আমরা কথা বলছি অল ইন্ডিয়া ডেট অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভে, এই অল ইন্ডিয়া ডেট অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভের পারপাসটা কী? মেনলি আমরা যারা আমার কাছে ইন্ডিয়ান ইকোনমি সেশনস করেছো তারা কিছু বেসিক আইডিয়া তাদের থাকবে, যারা করনি তাদেরকে বলবো ডেসক্রিপশানে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, তোমরা অবশ্যই সেখানে কানেক্টেড থাকো, কারণ তোমাদের প্রত্যেকটি ডেটা প্রত্যেকটি কানেকশন খুব ইম্পর্টেন্ট নিজেদের প্রিপারেশনের স্বার্থে। অল ইন্ডিয়া ডেটা অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভেতে মেনলি এখানে করোনার পরবর্তী যে বিভিন্ন প্রবলেম হয়েছে আমরা দেখতে পারি। এবার এই যে প্রবলেম কীভাবে রয়েছে, প্রত্যেকটি সেক্টর যাবতীয় যে কটি সেক্টর রয়েছে প্রত্যেকটি সেক্টরে প্রবলেম হয়েছে। এবার এই মেন অবজেক্টিভ যদি আমরা বলি যে কোনো একটি পার্টিকুলার সার্ভে তার কিছু না কিছু যে অবজেক্টিভ থাকে, এই সার্ভেটির অবজেক্টিভ হয়েছে ডেট অ্যান্ড ইনভেস্টমেন্ট তার ব্যাপারে এখানে ডেটা কালেক্ট করা এবং মেনলি কোয়ান্টিটেটিভ ইনফরমেশন কালেক্ট করা অন দ্য অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি অফ দি হাউসহোল্ড অ্যাজ অন 30/6/2018 2018 এখানে 30/6 পর্যন্ত যাবতীয় যা কিছু ডেট অ্যান্ড ইনভেস্টমেন্ট রিলেটেড ডেটা রয়েছে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটির বেসিসে হাউসহোল্ডের কাছে, সেই ডেটাটা কালেক্ট করাই হচ্ছে এই সার্ভের উদ্দেশ্য।
এবার করোনার পরবর্তী টাইমে দেখো বেসিক্যালি এই সার্ভের দ্বারা একটি পার্টিকুলার হাউসহোল্ডের ক্যাপাসিটি গেইন বা ক্যাপাসিটি লুজ সেই ব্যাপারটাকেও চেক করা হবে। এবার যদি বলি কীভাবে, ব্যাপারটা দেখো, আমাদের যারা হাউসহোল্ড, আমরা যারা বর্তমান তুমি আমি আমরা ব্যাংকে টাকা রাখি, সেই টাকাটা ব্যাংকে জমা পড়ে, সেই টাকাটা যখনই ব্যাংকে জমা পড়ে সেই টাকাটা ব্যাংক কী করে, থার্ড পার্টি কাউকে দিয়ে দেয় লোন হিসেবে। সেই যে ইন্টারেস্টটা এখানে ব্যাংক পায় সেটি ব্যাংকের ইনকাম। এবং যে ব্যক্তি টাকা পেল সে নিশ্চয়ই নিজের কোনো ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য টাকা ধার নেয়। সে হয়তো গাড়ি কিনতে পারে, বাড়ি কিনতে পারে, কিংবা সে ব্যবসা দিতে পারে। তো গাড়ি কিনুক, বাড়ি কিনুক, যাই কিনুক না কেন, সেই গাড়ি বাড়ি কিনলে অন্য কোনো একটি ব্যক্তির ইনকাম জেনারেশন হচ্ছে। এবং সে যদি কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করে, ব্যবসা দেয়, তাহলে সে একের সাথে নিজের সাথে আরও 10টা মানুষের ইনকাম জেনারেট করছে। তার মানে এটা আমরা এক কথায় বলতে পারি, হাউসহোল্ডস আর রেসপন্সিবল ফর দি মানি ক্রিয়েশন। আজকে হাউসহোল্ড তারা যদি ব্যাংকে টাকা না রাখে, মানি ক্রিয়েশন সম্ভব নয়। তো এই সার্ভের দ্বারা এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার যাবতীয় হাউসহোল্ডের হয়েছে এগ্রিকালচারাল বেসিসে 18-19-এ, সেই ব্যাপারে এখানে কথা বলা হচ্ছে। মেনলি দেখো এখনও করোনার এফেক্টটাকে আর কি এই সার্ভেতে আনা হয়নি। আফটার দ্যাট আমরা হয়তো কিছু বেসিক ইনফরমেশন পাবো এই রিগার্ডিং, হয়তো সেটার থ্রু দিয়ে এই আপডেশনটা আমরা পেয়ে যাব। এবার মনিটারি পলিসির এখানে আমরা দেখতে পারলাম অল ইন্ডিয়া ডেট অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভেতে কার ব্যাপারে কথা বলা হচ্ছে, কোয়ান্টিটেটিভ মেজার, কোয়ালিটেটিভ না। এবার মনিটারি পলিসি টাইপ দুই টাইপের হয়, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট, আরেকটি হচ্ছে কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্ট। কোয়ান্টিটি মানে নাম্বারস 1 2 3 4 5 6, কোয়ালিটি যাকে মাপা যায় না। এবারে কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট আমরা এখানে দেখতে পাই, CRR, SLR, ওপেন মার্কেট অপারেশন, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি অ্যান্ড লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি, দ্যাট ইজ টার্মড অ্যাজ দি LAF। তারপরে হচ্ছে TLTRO, এখনকার নতুন কনসেপ্ট, টার্গেটেড লং টার্ম রেপো অপারেশন। তারপরে বেস রেট আছে, আরও এরকম বহু কিছু আছে। এবার এই বেস রেট কথাটা বললাম, তারপরে আমরা এখান থেকে আরও বেশ কিছু ডেটা জেনারেট করতে পারি, দ্যাট ইজ MCLR রেট নিয়ে কথা বলতে পারি। তারপরে আমরা বলতে পারি যে মার্জিনাল, এই যে বিভিন্ন যে রেটগুলো চলে, কল মানি রেট, তারপরে নোটিশ মানির, এই যে ডিফারেন্ট আলাদা আলাদা ক্লাসিফিকেশনসগুলো রয়েছে, এগুলো তোমাদের এক্সামের জন্য খুব ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো যারা ভাবছো কি প্রিলিমিনারিতে ইন্ডিয়ান ইকোনমি আসে না, পড়ার কোনো দরকার নেই, বাট আনফর্চুনেট একটা কন্ডিশন, মেন্সে ইন্ডিয়ান ইকোনমি থাকে এবং প্রিলিমিনারি বেসিসে যে ইকোনমিক্সের কোশ্চেন্সগুলো আসে, সেই কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ডটা ডিফারেন্ট হয়। হয়তো অনেকে বুঝতেই পারে না কি এটা ইন্ডিয়ান ইকোনমির কোশ্চেন, বাট আলটিমেটলি ওটা ইন্ডিয়ান ইকোনমিরই কোশ্চেন। সো এই অর্থে বলবো আমাদের জন্য নতুন একটি কোর্স আসছে, আমরা আর কি WBCS এর প্রিপারেশনকে মাথায় রেখে নতুন একটা কোর্স এখানে নিয়ে আসছি। আমাদের বলতে বেসিক্যালি তোমাদেরকেই বোঝাচ্ছি। তো এই কোর্সটি তোমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তোমাদের প্রিপারেশনে অনেকটা হেল্প হবে যদি মনে হয় আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট ডাইরেক্ট হয়, কোনো কিছুর জেনারেল ফরম্যাট নিয়ে কথা বলা হয়, ডাইরেক্ট। এবার এখানে এই যে আমি কথাটা বললাম কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট ডাইরেক্ট হয়, কথাটা কিন্তু আমি উল্টো বললাম। কেন বললাম? কারণ হচ্ছে গিয়ে আজকে কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট ডাইরেক্ট না ইনডাইরেক্ট, এটা হয়তো যখন তুমি পড়বে তখন তো হয়তো বুঝতে পারবে না, মানে মনে হবে পরীক্ষা দিকে কনফিউজ হবে। তো কনফিউজ তুমি সবসময় নিজেকে পড়ার টাইমে করবে যে কোয়ান্টিটেটিভ কি ডাইরেক্ট। তো একটু যদি দেখা যায় ক্যাশ রিজার্ভ রেশিও, ব্যাংকে যে টাকাটা ক্যাশ ফরম্যাটে রিজার্ভ রাখতে হয়, আজকে যদি ব্যাংকের হঠাৎ করে এই রিজার্ভটা বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া এই পর্যায়টা আমরা দেখতে পারি, হঠাৎ করে কি কিছু চেঞ্জ সম্ভব? কখনো কিন্তু না, এটার জন্য একটু সময় লাগে, তাই জন্য এটা ইনডাইরেক্ট। আর কোয়ালিটেটিভ মানে কি ডাইরেক্ট, একদম কাউকে বলা, শাসন করা, এই কাজটা করবে না, ওই কাজটা করবে না, এই ডেটাটা দেবে না, এটা করবে না, সাথে সাথে সেই দিনই সেটা স্টপ। তো সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্ট। নেক্সট এখানে আমাদের যে প্রশ্নটি রয়েছে, নেম দি ইন্ডিয়ান হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি ওয়ান অফ দ্য 17 SDG অ্যাডভোকেট বাই দি UN সেক্রেটারি জেনারেল 2021। আমাদের আনসার হচ্ছে কৈলাস সত্যার্থী।
সো এখানে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ডেটা যে ইউএন চিফের এই যে কৈলাস সত্যার্থীকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের অ্যাডভোকেট হিসেবে এখানে নির্বাচন করা হয়েছে। এবার আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলো ইটসেলফ আমাদের জন্য পরীক্ষাতে ইম্পর্টেন্ট। আমি আগে তোমাদেরকে 4টে ডেটা পড়িয়েছিলাম: নো পভার্টি, জিরো হাঙ্গার, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, কোয়ালিটি এডুকেশন। তো এর সাথে জেন্ডার ইকুয়ালিটিটাকে জুড়ে দাও। জেন্ডার ইকুয়ালিটি, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন। তার মানে পভার্টি থাকবে না, ভুকমারি থাকবে না, জিরো হাঙ্গার, মানুষজন স্বাস্থ্য তার ভালো থাকবে, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, এডুকেশন তার খুব ভালো হবে, কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি থাকবে, এবং এখানে মানুষজন যে জলটা বা যেভাবে তারা, জল বলা ভুল, এখানে আমরা বলতে পারি কোয়ালিটির যে লাইফ এখানে তাদের যে থাকছে সেই জায়গা থেকে জলটা একটা শরীরের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলই জীবন, জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। তো জলটা খুব সুন্দরভাবে থাকবে এবং স্যানিটাইজেশন প্রক্রিয়াটা তার ভালো হবে। আপাতত এই 6টা পয়েন্ট পড়ো। নেক্সট, এখানে রিসেন্টলি ন্যাশনাল ক্যাডেট কর্পস রিসেন্টলি নিউজে ছিল। এখানে এই কমিটির হেডকে, ন্যাশনাল ক্যাডেট কর্পস নিউজে ছিল, এই কমিটির হেড হচ্ছে বৈদ্যনাথ পান্ডা। বৈদ্যনাথ পান্ডা। তো এই যে কমিটি রিলেটেড কোশ্চেন্সগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়, এবং কমিটি নিয়ে আমি তোমাদেরকে আগেও পড়িয়েছি, আরও একবার যদি রিভিশন করে নিই আমরা। কোঠারি কমিশন, কোঠারি কমিশন এখানে অল অ্যাসপেক্টস অফ দি এডুকেশনাল সেক্টর ইন ইন্ডিয়া, এডুকেশনের কোথায় কী কী প্রয়োজন আছে সেই জায়গাটাকে এক্সামাইন করা হচ্ছে কোঠারি কমিশনের কাজ। তাহলে কোঠারি কমিশন এখানে আমাদের এডুকেশনাল সেক্টরের ব্যাপারে এক্সামিনেশন করেছে। রাধাকৃষ্ণ কমিশন বা রাধাকৃষ্ণ কমিশন, এখানে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, ইউজিসির ফরমেশন হচ্ছে রাধাকৃষ্ণ কমিশন। তারপরে এখানে আমরা যদি দেখি বলবন্ত রায় মেহতা কমিটি, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। আচ্ছা, বলবন্ত রায় মেহতা কমিটির রেকমেন্ডেশন 1957 এসেছিল পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের ক্ষেত্রে, এবং এখানে আমরা পঞ্চায়েতি এবং মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েতি রাজ বা পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির যে ক্রিয়েশন কততম অ্যামেন্ডমেন্টের দ্বারা আমরা কত সালে দেখতে পাই, প্লিজ ডু কমেন্ট। নেক্সট, শিবারামন কমিটি, যেটি 1979 এস্টাবলিশমেন্ট অফ নাবার্ডকে নিয়ে কথা বলে। নারাসিম্হা কমিটি ব্যাংকিং সেক্টর রিফর্মকে নিয়ে কথা বলে। জাস্টিস A.K. মাথুর 7th পে কমিশনকে নিয়ে কথা বলে, এবং সুরেশ তেন্ডুলকার কমিটি রিডিফাইনিং পভার্টি লাইন অ্যান্ড ইস ক্যালকুলেশন ফর্মুলাকে নিয়ে কথা বলে। লাস্ট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সুরেশ তেন্ডুলকার কমিটি। সো এই যে ব্যক্তি, ইনি আমাদের হয়ে গেলেন বি পান্ডা, এনাকে একটু দেখে রাখলেন। নেক্সট প্রশ্ন, এখানে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অ্যানাউন্স করেছে, অবজার্ভ করবে তারা ন্যাশনাল পেনশন সিস্টেম দিবস কোন দিন। তো এই দিনটি সেলিব্রেট করা হবে 1 অক্টোবর। বিমস বলে একটি কনসেপ্ট নিউজে রিসেন্টলি আছে, এবং এই টপিকটি খুব ইম্পর্টেন্ট। বিমস, তো বিমসের ফুল ফর্ম বিল্ডিং এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাটেইনমেন্ট অফ মাইনরিটি স্টুডেন্ট। বিল্ডিং এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাটেইনমেন্ট অফ মাইনরিটি স্টুডেন্ট, এটি বিমসের ফুল ফর্ম। তোমরা জানো মাইনরিটি স্টুডেন্টসদেরকে নিয়ে প্রায় সময়ই নিউজে বিভিন্ন বক্তব্য লেখা থাকে। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম ফর দি ইনভেস্টর অ্যান্ড বিজনেসেস ইন ইন্ডিয়া হ্যাজ বিন লঞ্চড বাই হুইচ মিনিস্ট্রি। তো একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম এখানে তৈরি করার কথা বলা হচ্ছে ইনভেস্টর এবং বিজনেস পারপাসকে মাথায় রেখে। কোন মিনিস্ট্রির আন্ডারে এটি লঞ্চ করা হয়েছে? আমাদের আনসার হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সো এই যে সিঙ্গেল উইন্ডো সিস্টেমটিকে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট এবং বিজনেসকে প্রমোট করার জন্য। দেখো, আত্মনির্ভর ভারতবর্ষের আন্ডারে এটা একটা অন্যতম, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্টেপ সেলফ রিলায়েন্সের রেসপেক্টে, এবং এই যে স্টেপের আন্ডারে ডেভেলপমেন্ট যে করা হচ্ছে, ডেভেলপমেন্টই কমার্স, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্ডারেই করা হচ্ছে। আমাদের আউটপুট সেকশনটাকে একটু গ্রো করানোর জন্য, মানে আমাদের এক্সপোর্ট সেকশনটাকে একটু গ্রো করানোর জন্য। সো এখানে আমরা ইউনিয়ন মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পীয়ূষ গোয়ালকে দেখতে পাচ্ছি। তার বক্তব্যে এখানে ন্যাশনাল
একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম যদি থাকে তাহলে আমরা ইন্ডিয়াকে আত্মনির্ভর করার দিকে আরও এক ধাপ এগিয়ে যাব। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া রিসেন্টলি কাম আউট উইথ ইজিং দ্য রুলস ফর স্টোরেজ অফ উইচ হ্যাজার্ডাস কেমিক্যাল। তো রিসেন্টলি অপশান নাম্বার ডি এক্ষেত্রে আনসার। বাট এই টাইপের নিউজগুলোকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের বেসিসে এক্সামের সাথে কীভাবে কানেক্ট করতে পারো, এই যে নিউজটা রয়েছে এই নিউজকে আমরা এইভাবে কানেক্ট করতে পারি, লাইক আমাদের হয়তো এরকম একটা কনসেপ্ট তোমরা মাথায় রাখতে পারো কি আমাদের ফর্মিউলা জানতে চাইলো, কারণ ডাইরেক্টলি কিন্তু ওইভাবে হয়তো ডাইরেক্টলি এই রেসপেক্টে কোশ্চেনটা হয়তো নাই আসতে পারে, বাট ফর্মিউলা কিন্তু আমাদের দিয়ে দিতে পারে, যেটি আমাদের জন্য এক্সাম পার্সপেক্টিভ থেকে একটু ইম্পর্ট্যান্ট হয়ে যায়। মানে অ্যামোনিয়াম নাইট্রেটের এইখানে ভীষণভাবে অ্যামোনিয়াম নাইট্রেটকে নিয়ে বক্তব্য পেশ করা হচ্ছে রিসেন্টলি নিউজে, NH4NO3 পরীক্ষায় চলে আসতে পারে অ্যামোনিয়াম নাইট্রেট। ওকে, নেক্সট এখানে প্রশ্ন আমাদের যেটি আমরা দেখতে পাচ্ছি, তো এই প্রশ্নের উচ্চারণটা তোমরা নিজেরা করবে, কারণ 2021 গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের দ্বারা কে এখানে এই অ্যাওয়ার্ডটি পেয়েছে, নামটি খুবই খটোমটো। অপশান নাম্বার এ আমাদের রাইট আনসার, একটু দেখে নেবে। নেক্সট এখানে যে প্রশ্নটি রয়েছে, ন্যাশনাল সার্ভিস স্কিম অ্যাওয়ার্ড অ্যানুয়ালি কোন মিনিস্ট্রির দ্বারা দেওয়া হয়? ন্যাশনাল সার্ভিস স্কিম অ্যাওয়ার্ড অ্যানুয়ালি দেওয়া হয় মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের দ্বারা। এর বেশ কিছু ডিটেলস এখানে মেনশন করা রয়েছে, ইফ ইউ উইশ ইউ ক্যান গেট। নেক্সট এখানে আমাদের যে লাস্ট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই দি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাজ দি নিউ অ্যাম্বাসেডর ফর গ্লোবাল হেলথ ফাইন্যান্সিং। সো গ্লোবাল হেলথ ফাইন্যান্সিংয়ের জন্য এখানে WHO রেসপেক্টে যার অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে তার নাম হলো গর্ডন ব্রাউন। অপশান নাম্বার এ। সো এই ছিল আলোচনা, এইভাবেই কানেক্টেড থাকো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। ফাউন্ডেশন একটি কোর্স আসছে ইন্ডিয়ান ইকোনমিকে নিয়ে, যদি মনে হয় আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও আমাদের সাথে প্লাসে সাবস্ক্রিপশন নিতে পারো। সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়তে থাকো। থ্যাংক ইউ।